এসি সার্কিটের রাশিমালা ও কার্যকরী মান। ঠিক আছে, তো আমরা এখানে হচ্ছে এসি সার্কিটের বিভিন্ন প্যারামিটার নিয়ে আলোচনা করব, বিভিন্ন জিনিসের কোনটা কাকে বলে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে তাৎক্ষণিক মান। এসি সার্কিটের বিভিন্ন ভেরিয়েবল নিয়ে আলোচনা হবে অ্যাকচুয়ালি। প্রথম আমরা আলোচনা করব তাৎক্ষণিক মান। তাৎক্ষণিক মান কাকে বলে? তাৎক্ষণিক মান এটাকে ইংলিশে বলে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। তাৎক্ষণিক মান বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। হ্যাঁ, তো তাৎক্ষণিক মান বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু আসলে আমরা এখন কয়েকটা সংজ্ঞা দেখব। সেই সব সংজ্ঞা মূলত এই সিগন্যালটাকে কেন্দ্র করে, এই সিগন্যালটাকে কেন্দ্র করে সব সংজ্ঞা। এটা হচ্ছে 0 ডিগ্রি যখন ম্যাক্সিমাম হয় তখন হয় 90 ডিগ্রি মানে π/2, আবার জিরোতে আসে পাইতে, তারপর আবার নেগেটিভ ম্যাক্সিমাম যখন হয় এটা পজিটিভ ম্যাক্সিমাম, পজিটিভ ম্যাক্স, এটা হচ্ছে নেগেটিভ ম্যাক্স। নেগেটিভ ম্যাক্সিমাম যখন হয় তখন 270 ডিগ্রি, যেটাকে আমরা বলতে পারি 3π/2। এবং আবার যখন জিরোতে চলে আসে তখন একটা সাইকেল শেষ হয়, সেটা হচ্ছে কিসে? 2π-তে। 2π-তে আর একটা সাইকেল শেষ হয়ে যায়, মানে একটা সাইকেল শেষ হয়ে যায়। তো আমরা হচ্ছে এই সিগন্যালটাকে কেন্দ্র করে কিছু সংজ্ঞা শিখব। প্রথম দেখব হচ্ছে তাৎক্ষণিক মান বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। এটা আসলে কি? একটি পরিবর্তনশীল রাশির একটি পরিবর্তনশীল রাশির যে কোনো মুহূর্তের মানকে তাৎক্ষণিক মান বলে। তাৎক্ষণিক মান বলে কিভাবে? দেখো, এই যে এটা একটা পরিবর্তনশীল রাশি না, এটা হচ্ছে সময় আর এটা হচ্ছে ভোল্টেজ বা কারেন্ট। এই অ্যাক্সিসে আছে, ওয়াই অ্যাক্সিসে ধরো কারেন্ট আছে বা ভোল্টেজ ধরো ই বাই ভি, যেটাই ধরো। এই অ্যাক্সিসে ভোল্টেজ আছে আর এই অ্যাক্সিসে টাইম আছে। ঠিক আছে, তো সময় যত বাড়তেছে এর মান এক একটা জায়গায়, এই বিন্দুতে একটা, এই বিন্দুতে আরেকটা, এই বিন্দুতে আরেকটা চেঞ্জ হচ্ছে কিনা, এই জায়গায় একটা মান, এই জায়গায় একটা মান, এই জায়গায় একটা মান। তো আমি এই জন্য এটাকে বলতে পারি একটা পরিবর্তনশীল রাশি বা অল্টারনেটিভ সিগন্যাল। এই জন্য এটাকে এসি বলা হয় বা অল্টারনেটিভ কারেন্ট বলা হয়। ঠিক আছে, তো এটার যে কোনো পয়েন্টের মানকেই মূলত বলা হয় তাৎক্ষণিক মান বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। এখানে তোমার বলে দিতে পারে যে 0.5 মিলি সেকেন্ডে এই সিগন্যালের তাৎক্ষণিক মান বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কত। হ্যাঁ, এগুলা ডুয়েটে আসতে পারে, তোমাদের আসবে না আর কি। তাৎক্ষণিক মান কোনটা সেটা বোঝার জন্য বললাম আর কি। এরপর আছে হচ্ছে তোমার গড় মান। গড় মান বা অ্যাভারেজ ভ্যালু। গড় মান বা অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে, গড় মান বা অ্যাভারেজ ভ্যালু আসলে কি? ভোল্টে একটি সিগন্যালের একটি পরিবর্তনশীল সিগন্যালের ভোল্টেজ সকল ভোল্টেজ অথবা কারেন্ট এর অথবা ভোল্টেজ অথবা কারেন্ট এর
তাৎক্ষণিক তাৎক্ষণিক মানের গড়কে এভারেজ ভ্যালু বলে। ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কোনগুলা? যে কোনো বিন্দুর ভ্যালুকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বলতে পারি। যে কোনো বিন্দু, তুমি যে কোনো বিন্দুতে তোমার যে কোনো সময়ে এই সিগন্যালের যে ভ্যালু সেটাকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বা তাৎক্ষণিক মান বলি। আর এই সবগুলো, এই সিগন্যালের সবগুলো তাৎক্ষণিক ভ্যালু বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুকে যদি আমি তাৎক্ষণিক ভ্যালু বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুকে যদি আমি কি করি, গড় করি, অর্থাৎ যোগ করে ভাগ করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলছি গড় মান বা এভারেজ ভ্যালু। ঠিক আছে, যেরকম ধরো এটা আমি কারেন্ট ধরলাম, আই অ্যাভারেজের একটা সূত্র আছে। আই অ্যাভারেজের সূত্র হলো 1/π ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই আই ডি থেটা। আমরা ষষ্ঠ অধ্যায় থেকে ই ইকুয়ালস টু বের করেছিলাম ই ম্যাক্স সাইন ওমেগা টি বা ই ম্যাক্স সাইন থিটা, আর আই ইকুয়ালস টু বের করেছিলাম আই ম্যাক্স সাইন থিটা। এটা হচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে বের করেছিলাম এই দুইটা ভ্যালু। তো আই অ্যাভারেজের ভ্যালু হচ্ছে, অ্যাভারেজ বের করা হয় প্রথম হাফ সাইকেল অথবা পরবর্তী হাফ সাইকেল। তো প্রথম হাফ সাইকেল শুরু হয়েছে কই থেকে, 0 থেকে, শেষ হয়েছে কোথায়, পাই বা 180 ডিগ্রিতে। দেখো এর লিমিট হচ্ছে 0 থেকে শুরু পাই পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভারেজ কারেন্টের সূত্র। যদি ভোল্টেজ হয় তাহলে ভি অ্যাভারেজ এ ভি জি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 1/π ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই আই ই ডি থেটা, এরকম হবে। ভোল্টেজ এবং কারেন্টের অ্যাভারেজের সূত্র এক। হ্যাঁ, এখন যদি আমি এই আই এর মানটা এখান থেকে আমি বসাই দেই এখানে, তাহলে কি আসে দেখো, 1/π 0 থেকে পাই আই এর ভ্যালু কত, আই ম্যাক্স সাইন থিটা ডি থেটা। তো সাইন থিটা ডি থেটাকে, এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, হ্যাঁ, সাইন থিটা ডি থেটাকে ইন্টিগ্রেশন করলে আসবে, আই ম্যাক্সটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা এই জন্য সামনে পায়ের উপরে চলে যাবে। হ্যাঁ, বাকি থাকবে তোমার হচ্ছে সাইন থিটা ডি থেটা। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আসবে মাইনাস কস থিটা, লিমিট আছে 0 থেকে পাই। ঠিক আছে, লিমিট কত আছে, লিমিট আছে 0 থেকে পাই। তো এখানে যদি এখানে একবার মাইনাস থিটার জায়গায় 0 বসাবা, তারপর হচ্ছে মাইনাসে, এই সামনে মাইনাস আছে, ইন্টিগ্রেশনের লিমিট বসানো আশা করি তোমরা পারো, কস পাই মানে 180 ডিগ্রি। এই দুইটাকে ক্যালকুলেটরে করলে আসে হচ্ছে 2 আসে, এটা 1 আসে, কস 0 ডিগ্রির মান 1 আর কস পাইয়ের মানও 1। হ্যাঁ, আলটিমেটলি আসে হচ্ছে তোমার কস পাইয়ের মান হচ্ছে -1, কিন্তু এর সামনে যেহেতু মাইনাস থাকে এই জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আলটিমেটলি তুমি এতটুকুকে লিমিট যদি বসাও তাহলে আমি 2 পাই, তাহলে আমরা আলটিমেটলি পাবো হচ্ছে আই ম্যাক্স বাই পাই ইন্টু 2 বা 2i ম্যাক্স বাই 2। এটা কোন ক্ষেত্রে এভারেজ মান, ফুল ওয়েভের ক্ষেত্রে, ফুল ওয়েভ এভারেজ ভ্যালু। ফুল ওয়েভ এভারেজ ভ্যালু হচ্ছে এই যে 2im/পাই। ঠিক আছে, বা এটাকে তুমি আরো সুন্দরভাবে লিখতে পারো, 2 এর ভ্যালু তো জানি, পাইয়ের ভ্যালু হচ্ছে 3.14। হ্যাঁ, 2/3.14 যদি তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে আসবে
0.636 Imax। এটা হচ্ছে আই এভারেজের সূত্র। হ্যাঁ, এটা কিভাবে আসছে এটারও প্রমাণ আছে, তোমরা হায়ার ক্লাসে উঠে শিখবা যে এটা আসলে কিভাবে আসছে এই সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে দুইটা সূত্র মনে রাখতে হবে, একটা এভারেজের সূত্র আর একটা হচ্ছে আরএমএস এর সূত্র। তো আই এভারেজের সূত্র হচ্ছে 1/পাই ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই, কারণ হচ্ছে তোমার গড় মানের আরেকটা সংজ্ঞা তোমাদের বইয়ে দেয়া আছে, ওই জায়গায় লেখা আছে অর্ধ সাইকেলের কথা, অর্থাৎ গড় মান পাওয়া যায় হচ্ছে যে কোনো একটা হাফ সাইকেল থেকে। এই জন্য লিমিট আসছে 0 থেকে এই পাই পর্যন্ত, অর্থাৎ 0 থেকে পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি, 0 থেকে পাই পর্যন্ত লিমিট আসছে 0 থেকে পাই, আর যেটা লিমিট আসে তার সর্বোচ্চ মান 1/, ওইটা আসে। হ্যাঁ, 1/, আপার কেস, এই জন্য আপার কেসটা কত, পাই বা 180 ডিগ্রি, এই জন্য সূত্র আসছে 1/পাই ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই। এটা যেহেতু আই এর এভারেজ মান বের করতেছি, এই জন্য আই ডি থিটা, এটা হচ্ছে সূত্র। ভি এর ক্ষেত্রেও সেম আসবে, জাস্ট আই এর জায়গায় ই আসবে। তো আমরা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে যদি ক্লাস করে থাকো তাহলে দেখবা যে আমরা এটা বের করছি, ই ইকুয়ালস টু ই ম্যাক্স সাইন থিটা, আই ইকুয়ালস টু আই ম্যাক্স সাইন থিটা, আমরা এটা বের করছি। যারা ক্লাস করো নাই করে নিবা ষষ্ঠ অধ্যায়ের। হ্যাঁ, তো এই আই এর মানটা আমি এই যে এই মানটা এখানে বসাইছি, জাস্ট এই মানটা এখানে বসাইছি, আই ম্যাক্স, এই আই এর মানটা, আই এর যে মানটা সেটা এখানে বসাইছি। তো আই ম্যাক্স এর মান কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানকে ইন্টিগ্রেশন করা যায় না, এই জন্য সেটা সামনে নিয়ে আসছি, এটা সামনে নিয়ে আসছি। জাস্ট সাইন থিটা ডি থিটাকে ইন্টিগ্রেশন করা যায়, সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস কস থিটা। হ্যাঁ, মাইনাস কস থিটা আসে, আর এই মাইনাস কস থিটার লিমিট হচ্ছে 0 আবার পাই। তো একবার হচ্ছে -0 ডিগ্রি বসাও, একবার -0 যার মান 1 আসে, আরেকবার হচ্ছে মাইনাস পাই যার মানও হচ্ছে -1। এই -1 এই তোমার হচ্ছে এই -1-এ আমি হচ্ছে -2 আসে আলটিমেটলি, কিন্তু আমি হচ্ছে মাইনাসটা নেগলেক্ট করব, ঋণাত্মক মান কখনোই হয় না অ্যাভারেজ ভ্যালুতে। তো এখানে আমি 2 দিব, অর্থাৎ এই যে লিমিট বসাও যদি এখানে, তাহলে আবার আসবে আলটিমেটলি 2। সেই 2টা এই পুরোটা ক্যালকুলেশন করে আমার 2 আসছে, এই যে এখানে জাস্ট 2 বসায় দিছি। ঠিক আছে, এই যে 2 বসায় দিছি। এখন আমরা হচ্ছে পাইয়ের মান জানি 3.14, 2/3.14 করলে আসে 0.636 আই ম্যাক্স। এটা হচ্ছে আই অ্যাভারেজের মান ফুল ওয়েভের ক্ষেত্রে। একটা এসি সিগন্যালের ক্ষেত্রে আই অ্যাভারেজের মান হচ্ছে 0.636 আই ম্যাক্স। আই ম্যাক্স কি, এই যে তাৎক্ষণিক মানকে আই ম্যাক্স বলা হয়। এটার একটা নাম আছে কার্যকরী মান, সরি ম্যাক্সিমাম মান। বুঝতে পারছো? কার্যকরী মান বা ইফেক্টিভ ভ্যালু, কার্যকরী মান বা ইফেক্টিভ ভ্যালু। ঠিক আছে, তো ইফেক্টিভ ভ্যালু কাকে বলে আমি সংজ্ঞাটা লিখি তারপর বুঝাই দিই। কোনো রেজিস্টরের মধ্য দিয়ে নির্দিষ্ট সময় ধরে ডিসি কারেন্ট, নির্দিষ্ট সময় ধরে কোন রেজিস্টরের মধ্য দিয়ে নির্দিষ্ট সময় ধরে ডিসি কারেন্ট প্রবাহে, ডিসি কারেন্ট প্রবাহে যে পরিমাণ তাপের সৃষ্টি হয়, যে পরিমাণ তাপের সৃষ্টি হয় যদি ওই পরিমাণ সময়ে, যদি ওই পরিমাণ সময়ে
ওই রেজিস্টরের ভিতর দিয়ে রেজিস্টরের ভিতর দিয়ে যে পরিমাণ এসি কারেন্ট প্রবাহে ওই পরিমাণ তাপের সৃষ্টি করতে যে কারেন্ট দরকার হয় তাকে কি বলে? ইফেক্টিভ কারেন্ট বা ভ্যালু বলে, বা এটাকে তুমি আরএমএস ভ্যালু বলতে পারো। এর আরেকটা নাম হচ্ছে আরএমএস, মানে হচ্ছে রুট মিন স্কোয়ার। আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার। এখন দেখো এই সংজ্ঞাটা দেখো, সংজ্ঞাটা কি বলছে? কোন রেজিস্টরের মধ্য দিয়ে নির্দিষ্ট সময় ধরে ডিসি কারেন্ট প্রবাহিত হলে, ধরো একটা রেজিস্টর দেয়া আছে, এই রেজিস্টরের ভিতর দিয়ে একটা টাইমে, যে কোনো একটা টাইমে, একটা ফিক্স টাইমে, ধরো টি টাইমে সেটা হচ্ছে নির্দিষ্ট সময় ধরে ডিসি কারেন্ট, যদি আমি ডিসি কারেন্ট ফ্লো করি, আইডিসি প্রবাহে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, ধরো হচ্ছে এইচ ডিসি পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, এই পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে একটা রেজিস্টরের মধ্যে দিয়ে টি সময়ে আইডিসি কারেন্ট ফ্লো করছি, যার ফলে এই তাপটা উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় বা সৃষ্টি হয়। এই পর্যন্ত প্রথম পার্ট গেল, যে একটা রেজিস্টরের ভিতর দিয়ে টি সময়ে ডিসি কারেন্ট প্রবাহের ফলে এই পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, এটা প্রথম পার্ট। এরপরে বলছে কি, যদি ওই পরিমাণ সময়ে, যে বলছে ওই টি পরিমাণ টাইমেই, যদি ওই রেজিস্টরের ভিতর দিয়ে, ওই একই রেজিস্টরের ভিতর দিয়ে যে পরিমাণ এসি কারেন্ট, এখন আমি কি দিব? আইএসি কারেন্ট দিব। ডিসি কারেন্টের বদলে আইএসি। বলছে কি, যে পরিমাণ এসি কারেন্ট প্রবাহে এই একই পরিমাণ তাপ উৎপন্ন হয়, সেই পরিমাণ কারেন্টটাকেই আমরা বলছি, এই কারেন্টটাকেই বলছি আই ইফেক্টিভ অথবা আই আর এম এস বা রুট মিন স্কোয়ার। ঠিক আছে, এই রেজিস্টরের ভিতর দিয়ে টি সময়ে ডিসি কারেন্ট প্রবাহের ফলে এই তাপটা উৎপন্ন হয়েছে, এই রেজিস্টরের ভিতর দিয়ে ওই টি সময়ে যে পরিমাণ, এই তাপটাই আবার এসি কারেন্টে উৎপন্ন করতে যে পরিমাণ কারেন্ট দরকার হবে, সেই কারেন্টটাকে আমরা বলছি ইফেক্টিভ কারেন্ট বা আরএমএস কারেন্ট। হচ্ছে আই এভারেজের একটা সূত্র দেখছিলাম, হ্যাঁ, আই এভারেজের সংজ্ঞা থেকে ওই সূত্রটা আসছিল। আই আরএমএস এরও একটা সূত্র আছে, আই আরএমএস এর একটা সূত্র আছে, এটাও মনে রাখবা তোমরা। আই এভারেজের মতোই এখানে হচ্ছে রুট থাকবে, আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার। মিনের সূত্র কি ছিল? 1/পাই, মানে মিন মানে হচ্ছে অ্যাভারেজ, মিন মানে গড় বোঝায় আর কি। ঠিক আছে, 1/পাই, 0 থেকে পাই ছিল আই ডি থেটা, এরকম ছিল না? এতটুকু হচ্ছে মিনের সূত্র ছিল না? তো আমি হচ্ছে রুট দিছি, সে মিনের সূত্র দিছি, এবং একটা স্কোয়ার দিতে হবে, এই আই এর উপর একটা স্কোয়ার দিলে সেটা আর এম এস হয়ে যায়। আর এম এস এর ফুল মিনিং হচ্ছে রুট মিন স্কোয়ার। কিন্তু এভারেজের সূত্র হচ্ছে এতটুকু, স্কোয়ার যেটা ছিল না, সেটা হচ্ছে হাফ সাইকেলের জন্য, কিন্তু আর এম এস মানটা হচ্ছে ফুল সাইকেলের জন্য। এখানে এই জন্য 0 থেকে পাই হবে না, 0 থেকে 2 পাই হবে, মানে 360 পর্যন্ত। এই জন্য এখানে 2 দিয়ে দাও, এখানেও কি হবে? 2 পাই হবে। একটু তোমরা খেয়াল করবা, সর্বোচ্চ মানের সাথে কার্যকরী মানের সম্পর্ক। এই প্রমাণটার নাম হচ্ছে সর্বোচ্চ মানের সাথে কার্যকরী মানের সম্পর্ক। কার্যকরী মানের সম্পর্ক। কার্যকরী মান কোনটা? আই আর এম এস।
ও আরেকটা সংজ্ঞা আছে, এটা পড়াই দেই, ওইটা পড়াই দিয়ে প্রমাণটা করাবো। আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান আমরা 4টা সংজ্ঞা পড়ছি, কিন্তু প্রথম যেটা পড়ছি সেটা তাৎক্ষণিক মান এর সংজ্ঞা বা ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু। এরপরে পড়ছি হচ্ছে তোমার কি অ্যাভারেজ মান বা গড় মানের সংজ্ঞা। এরপরে আমরা পড়ছি ইফেক্টিভ মান বা কার্যকরী মানের সংজ্ঞা, যেটা আরএমএস বলি আমরা। এরপরে পড়বো সর্বোচ্চ মানের সংজ্ঞা। ঠিক আছে, এই 4টাই লাগে আর কি, এগুলাই আলোচনা, তাইলেই অধ্যায় শেষ। সর্বোচ্চ মানের সংজ্ঞা কি? যখন কোনো পরিবর্তনশীল রাশির তাৎক্ষণিক মান যখন কোনো পরিবর্তনশীল রাশির তাৎক্ষণিক মান সর্বোচ্চ হয় তখন তাকে সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম ভ্যালু বলা হয়। ম্যাক্সিমাম ভ্যালু বলে। এই যে দেখো, এটা একটা পরিবর্তন রাশি। এই পরিবর্তনশীল রাশির একটা সময় গিয়ে মান সর্বোচ্চ হয়েছে না, আবার একটা সময় বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়েছে, আবার কমছে, আবার বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়েছে, আবার কমছে। তো এই পয়েন্টটা হচ্ছে ধনাত্মক সর্বোচ্চ মান, এই পয়েন্টটা হচ্ছে ঋণাত্মক সর্বোচ্চ মান। বুঝতে পারছো? যেটাকে আমি হচ্ছে আই ম্যাক্স বা ই ম্যাক্স দ্বারা প্রকাশ করি। ভোল্টেজের ক্ষেত্রে ই ম্যাক্স আর কারেন্টের ক্ষেত্রে আই ম্যাক্স। বুঝতে পেরেছো সর্বোচ্চ মান কাকে বলে? বুঝা গেছে? রেসপন্স নাই? ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে সর্বোচ্চ মান আর কার্যকরী মান। কিছু সর্বোচ্চ মানের আগে যে সংখ্যাটা দেখলাম সেটা হচ্ছে আরএমএস ভ্যালু, যেটার সূত্রটা ছিল √1/2 ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই আই স্কোয়ার ডি থিটা। এটা ছিল সূত্র। ঠিক আছে, আর সর্বোচ্চ মান কাকে বলে? আই ম্যাক্স। আই ম্যাক্সটাকেই সর্বোচ্চ মান বলা হয়। তো এই আয়ের ভ্যালুটা আমি হচ্ছে 6 অধ্যায়ে যেটা পাইছি আয়ের মান, সেটা বসায় দাও দেখি এখানে কি আছে। আই আর এম এস ইকুয়ালস টু কি আসবে? 1/2 ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই, এই মানটা আসবে আই ম্যাক্স সাইন থেটা হোল স্কোয়ার ডি থেটা। লেখা যায়? জাস্ট আয়ের ভ্যালুটা আমি এটা বসাইছি। তো আই ম্যাক্স তো কনস্ট্যান্ট, ওটা ওখানে দরকার নাই, ওটা ওখানে রাখতে হবে না। তো আমার কি রাখতে হবে? এই আই ম্যাক্সটা কনস্ট্যান্ট, এই জন্য আমি সেটা ইন্ডিকেশনের বাইরে নিয়ে আসবো। এই জন্য আমি এখানে লিখে দিতে পারি আই এম বা আই ম্যাক্স স্কোয়ার ডিভাইডেড 2 পাই। যেহেতু এটা পুরোটার উপরে স্কোয়ার ছিল, আই ম্যাক্সটাকে এই পাশে নিয়ে আসলাম, এই জন্য আই ম্যাক্স স্কোয়ার লিখছি আমি। ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 পাই, শুধু থাকে সাইন স্কোয়ার থিটা ডি থেটা। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? তো সাইন স্কোয়ার থিটাকে আসলে ইন্টিগ্রেশন করা যায় না, এই জন্য আমি এখানে একটা 2 নিয়ে আসি, এখানে একটা 2 নিয়ে আসি, আর কি করব? 2 সাইন স্কোয়ার থিটা, আসলে 2 সাইন স্কোয়ার থিটার একটা সূত্র আছে ইন্টিগ্রেশনের। 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে আসবে 1 মাইনাস কস 2 থিটা বাই 2 আসবে। এটা হচ্ছে সেই সূত্র। তো এখানে তো 2 নাই, এই জন্য আমি একটা 2 বানাই নিব, এখানে একটা 2 দিয়ে নিব। এখানে যেহেতু 2 দিলাম, এখানে আমি তাহলে 4 করে দিতে পারি কিনা, অর্থাৎ 2 ইন্টু 2, এখানে একটা 2 দিলাম, এখানে একটা 2 দিলাম, তাহলে এখানে 4 করা যায়? লেখা যায় এভাবে? এই যে দেখো,
এই জিনিসটা এই ফর্মুলাতে পড়ে। সাইন স্কোয়ার থিটারে আসলে ডিরেক্টলি যদি ভাঙাইতাম, আমার আগে ছিল এরকম, তাই না? আগে ছিল এরকম। তো সাইন স্কোয়ার থিটাকে আমি যদি ডিরেক্টলি ভাঙাই তাহলে ইন্টিগ্রেশনটা আসলে ক্রিটিক্যাল হয়ে যাবে। তো ইন্টিগ্রেশন আমি সহজ করতে যাচ্ছি। হ্যাঁ, রচনামূলক। ইন্টিগ্রেশন তোমরা পারো না জন্য কঠিন লাগতেছে, তাছাড়া কিছুই না। এগুলো চোখ বন্ধ করেই করা যায়, একবারে সহজ জিনিস। তো 2 সাইন স্কোয়ার থিটা, এটাকে যদি ত্রিকোণমিতিক সূত্রে ভাঙাও তাহলে আসবে 1 মাইনাস কস 2 থিটা, এটা আসে। তো আমার তো 2 সাইন স্কোয়ার থিটা বানানোর জন্য এখানে একটা 2 দিতে হবে। তো এখানে একটা 2 দেই এবং সামনে একটা 2 নিয়ে আসি। তো এই 2 আমি চাইলে কাটাও দিতে পারবো, ঠিক আছে? তো এখানে 2 দেয়া আর এখানে 2 অ্যাড করা মানে আসলে খুব বেশি চেঞ্জ করা নয়, পুরো ফর্মটাকে চেঞ্জ করা নয়, সব ঠিকঠাকই আছে, এটা বোঝা যায়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তো আমি এটাকে আই এম স্কোয়ার বাই 4 পাই লিখতে পারি। এই 2 আর এই 2 আসছে এই 2 এর জন্য। এখন ইন্টিগ্রেশন এখনো হয়নি আসলে, 0 থেকে পাই আছে। এটাকে ত্রিকোণমিতিক সূত্রে ভেঙে আমি লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এটাকে ইন্টিগ্রেশন করা যায়। হ্যাঁ, এটাকে কিভাবে ইন্টিগ্রেশন করা যায়? আই আর এম এস ইকুয়ালস টু রুট ওভার আই ম্যাক্স স্কোয়ার বাই 4 পাই। এই 1 কে ইন্টিগ্রেশন যার সাপেক্ষে করতেছি, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ 1 কে যদি dx এর সাপেক্ষে করো তাহলে আনসার আসবে x। তো এখানে d থিটার সাপেক্ষে আমরা করতেছি, এই জন্য 1 কে ইন্টিগ্রেশন করলে আসবে থিটা, আর সাইন 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে সরি মাইনাস কস 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে কত আসে? মাইনাস cos 2 থিটাকে যদি ইন্টিগ্রেশন করো d থিটা, এটাকে যদি ইন্টিগ্রেশন করো 1 কে ইন্টিগ্রেশন করলে যদি d থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে আসবে থিটা, আর ইন্টিগ্রেশন অফ cos 2 থিটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে আসবে sin 2 থিটা বাই 2। এটাকে ইন্টিগ্রেশন করে আমি থিটা লিখছি, আর এটাকে এটার সামনে যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে নিছি, এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে sin 2 থিটা বাই 2 লিমিট 0 থেকে 2 পাই। ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে এরকম আসে, বুঝতে পারছো? এটা লিমিট বসাইলে আলটিমেটলি এটা আসে আই ম্যাক্স হোল স্কোয়ার বাই 4 পাই, আর এটার একটা হচ্ছে লোয়ার লিমিট 0, একবার পায়ে এই থিটাতে 0 বসাবো, মাইনাস থিটাতে হচ্ছে মাইনাস 2 পাই বসাবো, তারপর এই থিটাতে একবার 0 বসাবো, আবার 2 পাই বসাবো। এভাবে করে এর আগে লিমিট যেটা ছিল মাইনাস কস থিটার লিমিট ছিল 0 থেকে পাই, সেটাকে লিমিট বসায় আমরা পাইছিলাম 2, আর এটার লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই, এটাকে লিমিট বসায় আমরা পাবো হচ্ছে ইনটু 2 পাই, শুধু 2 পাই পাবো। এই পুরোটাই যদি লিমিট বসায় ক্যালকুলেশন করি তাহলে আমরা জাস্ট 2 পাই পাবো, এই পুরাটা থেকে 2 পাই পাবো। হ্যাঁ, লিমিট কিভাবে বসিয়ে ক্যালকুলেশন করতে হয় যখন ইন্টিগ্রেশন পড়বা তখন বুঝতে পারবা। তুমি ডিরেক্টলি 2 পাই লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। তো এখানে পাই আর পাই কাটা যায়, 2 আর 4 এ কাটা গেলে লাস্টে থাকে হচ্ছে 2। তো আই আর এম এস ইকুয়ালস টু আমরা লিখতে পারি আই ম্যাক্স হোল স্কোয়ার বাই 2, এটা লিখে দিতে পারি আই ম্যাক্স হোল স্কোয়ার বাই 2। তার উপর কিন্তু রুট আছে, এগুলোর উপর আছে হচ্ছে রুট। তো আই ম্যাক্স এই স্কোয়ার আর রুটে কাটা যায়, আমরা চাইলে লিখতে পারি আই ম্যাক্স, শুধু আই ম্যাক্স লিখতে পারি, স্কোয়ার আর রুটে কাটা গিয়ে উপরে জাস্ট আই ম্যাক্স থাকে আর নিচে থাকে হচ্ছে √2। এই 1/√2 কে তুমি লিখতে পারো 0.707। তো আমি এটাকে যদি ক্যালকুলেশনে লিখি √2 1/√2 কে 0.707 আই ম্যাক্স। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাক্সিমাম মান
আর এটা হচ্ছে আরএমএস মান। এই হচ্ছে সর্বোচ্চ মানের সাথে কার্যকরী মানের সম্পর্ক। এই পুরোটার লিমিট বসায় আমরা পাইছি 2 পাই, এই পাই কাটা দিছি, এই 2 এই 4 কাটা গেলে আলটিমেটলি থাকে 2। এর এর পুরোটার উপরে হচ্ছে রুট ছিল, এই রুট আর স্কোয়ার কাটা দিয়ে জাস্ট উপরে আইম্যাক্স থাকে, নিচে √2 চলে আসে। তো এই 1/√2 কে লেখা যায় 0.707, এই জন্য 1/√2 সরাই দিয়ে আমি লিখছি 0.707 আইম্যাক্স। এটা হচ্ছে সর্বোচ্চ মান আর আরএমএস মানের মধ্যে সম্পর্ক, এটাই হচ্ছে প্রমাণ। ফর্ম ফ্যাক্টরকে প্রকাশ করা হয় KF দ্বারা, আর পিক ফ্যাক্টরকে প্রকাশ করা হয় KA দ্বারা। ঠিক আছে, এগুলা হচ্ছে রেশিও, এসি কারেন্টের রেশিও। একটা হচ্ছে KF যেটাকে আমরা ফর্ম ফ্যাক্টর বলি, আর একটা হচ্ছে KA যেটাকে আমরা পিক ফ্যাক্টর বলি। তো KF যেটাকে আমরা বলি ফর্ম ফ্যাক্টর, এটা ইকুয়ালস টু হচ্ছে কার্যকরী মান ডিভাইডেড বাই গড় মান বা এভারেজ মান। হ্যাঁ, যদি ইংলিশে লিখি তাহলে আসে হচ্ছে তোমার আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু। এটা হচ্ছে ফর্ম ফ্যাক্টরের তোমার হচ্ছে রেশিও, আর পিক ফ্যাক্টরের রেশিও হলো সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু বা কার্যকরী মান, আরএমএস ভ্যালু। এই দুইটা মনে রাখার সহজ একটা উপায় আছে, সেটা হইল ফর্ম ফ্যাক্টর এর প্রথম ওয়ার্ড হচ্ছে এফ আর এ, আর পিক ফ্যাক্টর, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি পিএম আর। হ্যাঁ, এই রেশিও মনে রাখার সহজ উপায়, এগুলা অতি সংক্ষিপ্ততে আসতে পারে যে ফর্ম ফ্যাক্টর আসলে কি, পিক ফ্যাক্টর কি। হ্যাঁ, ফর্ম ফ্যাক্টরে এফ আর এ মনে রাখবা, মানে হচ্ছে ফর্ম ফ্যাক্টর এফ তে ফর্ম ফ্যাক্টর, আর তে হচ্ছে আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু। আর পিক ফ্যাক্টরের মনে রাখার উপায় হচ্ছে পি তে পিক ফ্যাক্টর, এম তে ম্যাক্সিমাম ভ্যালু, আর তে হচ্ছে ডিভাইডেড বাই আরএমএস ভ্যালু। এভাবে খুব সহজেই মনে থাকবে। একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে ওহমিক রেজিস্ট্যান্স। ওহমিক রেজিস্ট্যান্স কি? একটি রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে একটি রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ডিসি কারেন্ট প্রবাহিত হলে, ডিসি কারেন্ট প্রবাহিত হলে যে বাধা, রেজিস্ট্যান্স যে বাধা প্রদান করে, রেজিস্ট্যান্স যে বাধা প্রদান করে তাকে কি বলে? তাকে ওহমিক রেজিস্ট্যান্স বলে। আর ইফেক্টিভ রেজিস্ট্যান্স কি? একটি রেজিস্ট্যান্সে এসি কারেন্ট প্রবাহিত হলে, একটি রেজিস্ট্যান্সে এসি কারেন্ট যদি প্রবাহিত হয়, হ্যাঁ, একটি রেজিস্ট্যান্সে যদি এসি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে একই সংজ্ঞা হবে। ওহমিক রেজিস্ট্যান্সের বেলায় ডিসি কারেন্ট আসবে, আর ইফেক্টিভ রেজিস্ট্যান্সের বেলায় এসি কারেন্ট আসবে। একটি রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ডিসি কারেন্ট প্রবাহিত হলে রেজিস্ট্যান্স ওই কারেন্টের যে বাধা প্রদান করে তাকে ওহমিক রেজিস্ট্যান্স বলে। আর একটি রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যদি এসি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে রেজিস্ট্যান্স কারেন্ট ওই রেজিস্ট্যান্স যে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করবে তাকে ইফেক্টিভ রেজিস্ট্যান্স বলে। ঠিক আছে, এই দুটো সংজ্ঞা। এই হচ্ছে তোমার সপ্তম অধ্যায়ের আলোচনা। ওহমিক রেজিস্ট্যান্স হলো যদি রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ডিসি কারেন্ট প্রবাহিত হয়, সেটা তখন যে রেজিস্ট্যান্স প্রদর্শন করে, বাধা প্রদান করে, সেটাকে বলা হয় ওহমিক রেজিস্ট্যান্স। আর এসি কারেন্ট প্রবাহিত হলে যে বাধা প্রদান করে তাকে বলা হয় ইফেক্টিভ রেজিস্ট্যান্স। এটা হচ্ছে একটা ইকুয়েশন দেয়া আছে, বলছে যে এখান থেকে কি বের করতে?
গড় মান, কার্যকরী মান এবং ফ্রিকোয়েন্সি বের করতে। তো এই ইকুয়েশনটাকে আমরা যে ইকুয়েশন প্রমাণ করছিলাম সেই ইকুয়েশনের সাথে আমরা তুলনা করতে পারি। আমরা বের করছিলাম যে ই ইকুয়ালস টু ই ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস ডেল বা প্লাস ডেল যে কোনো একটা দিতে পারো। ডেল হচ্ছে বিচ্যুতি বলে এটাকে, ঠিক আছে। এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশন প্রমাণ আমি তুলনা করতে পারি। তো বলছে যে এখানে কয়েকটা মান চাইছে, একটা হচ্ছে গড় মান বা অ্যাভারেজ ভ্যালু চাইছে, অ্যাভারেজ ভ্যালু। আর কি চাইছে? কার্যকরী মান বা আরএমএস ভ্যালু চাইছে, আরএমএস ভ্যালু। হ্যাঁ, অ্যাভারেজ ভ্যালু যেটা আমরা বলছি। তো এটা হচ্ছে একটা মান দেয়া আছে এই ম্যাথে। হ্যাঁ, একটা অ্যাভারেজ বলছে যে অ্যাভারেজ ভ্যালু কত, কার্যকরী মান বা আরএমএস ভ্যালু কত, আর বলছে কি ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি কত, ঠিক আছে। তো অ্যাভারেজ ভ্যালুর সূত্র আমরা আই অ্যাভারেজ ইকুয়ালস টু কি বের করলাম, আই এ ভিজি ইকুয়ালস টু কিছুক্ষণ আগে বের করছি 0.636, 0.636 আই ম্যাক্স। এটা ভি ম্যাক্সের ক্ষেত্রেও বা ই ম্যাক্সের ক্ষেত্রেও একই জিনিস। ই এ ভিজি কি হবে 0.636 ই ম্যাক্স, ঠিক আছে। আর বলছে আই আরএমএস, আরএমএস আমরা বের করছি কিছুক্ষণ আগে, আই আরএমএস বের করছি 0.707 আই ম্যাক্স, এটা বের করছি। ভোল্টেজের ক্ষেত্রেও সেম হবে, ই আরএমএস ইকুয়ালস টু হবে, এটা যেহেতু ভোল্টেজের ইকুয়েশন দেয়া আছে আমার ভোল্টেজই বের করতে হবে, তো কারেন্ট আর ভোল্টেজের সূত্র একবারে সেম 0.707 ই ম্যাক্স। এটা এই সূত্র কাজে লাগবে, এই সূত্র কাজে লাগবে। এরপর বলছে ফ্রিকোয়েন্সি বের করতে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সির সূত্র হচ্ছে, ফ্রিকোয়েন্সি পাই আমরা ওমেগা থেকে, ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি পাই। ওকে, তো এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশন আমরা তুলনা করব। তোমার প্রথম ম্যাথে এই ইকুয়েশনটা দেয়া আছে, এটা দেয়া নাই, কিন্তু এটা আমরা হচ্ছে জানি ভোল্টেজের ইকুয়েশন ই ইকুয়ালস টু ই ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস ডেল। এখানে যেহেতু ডেলটা দেয়া আছে এটা নিয়ে মাথা ব্যথা নাই এই অঙ্কে আপাতত। ওমেগা টি বলা আছে এখানে, ওই যে ওমেগা টি দেয়া আছে। ওকে, তো এখানে হচ্ছে ই ম্যাক্স, ই ম্যাক্স তাহলে কোনটা, ই ম্যাক্স তাহলে 92 হবে কিনা এই ম্যাথের ক্ষেত্রে। যদি এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশন তুলনা করো, প্রথমে থাকে ই ম্যাক্স, এখানে প্রথমে আছে কি 92 আছে না, সাইনের আগে 92 আছে কিনা, তাহলে আমরা বলতেই পারি যে ই ম্যাক্স ইকুয়ালস টু 92 ভোল্ট বলা যায়। ওকে, তাহলে ই অ্যাভারেজ কি হবে, ই এ ভিজি ইকুয়ালস টু হবে 0.636 ইন্টু ই ম্যাক্স। হ্যাঁ, ই ম্যাক্সটা কত 92, এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা আনসার আসবে সেটা হলো 58.512 ভোল্ট। এটা হচ্ছে প্রথম আনসার, এভারেজ ভ্যালুর সূত্র। এটা এটা কই থেকে পাইছি, এখান থেকে পাইছি। এরপর হচ্ছে আরএমএস ভ্যালু, ই আরএমএস, ই আরএমএস ইকুয়ালস টু কি হবে, এই যে এই সূত্র 0.707 ইন্টু ই ম্যাক্স কত 92। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে আসবে তোমার 65.05 ভোল্ট, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি আমার এখান থেকে বের করতে হয়, এফ ইকুয়ালস টু, এই যে ফ্রিকোয়েন্সি আমরা জানি ওমেগা, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কিন্তু আমার ফ্রিকোয়েন্সি বলতে এই এফ কে বোঝায়। ওমেগা ইকুয়ালস টু আমরা জানি 2 পাই এফ, তাহলে এখান থেকে যদি এফ বের করতে চাই তাহলে হবে, এফ বের করতে চাইলে কি হবে, ওমেগা ডিভাইডেড 2 পাই বলা যায়। এফ ইকুয়ালস টু ওমেগা ডিভাইডেড 2 পাই বলা যায়, যেহেতু এফ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ওমেগা ডিভাইডেড 2 পাই। তো এই ইকুয়েশনে ওমেগা কি দেয়া আছে দেখো, এখানে ওমেগা টি আছে, এই জায়গাটাকে আমি ওমেগা টি বলতে পারি। তো ওমেগার জায়গায় এখানে আছে কি 200 পাই না, তাহলে এখানে ই ম্যাক্স দেয়া আছে, ওমেগা ওর ভ্যালু দেয়া আছে 200 পাই, ঠিক আছে। টি টির জায়গায় আছে, ওমেগার জায়গায় আছে 200 পাই।
তাহলে ওমেগা ইকুয়ালস টু আমরা 200 পাই দেয়া আছে, লিখে দিতে পারি 200 পাই লিখে দাও। আর এফ ইকুয়ালস টু আমরা জানি এই যে এই সূত্র থেকে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, সেখান থেকে এফ যদি বের করি তাহলে ওমেগা ডিভাইডেড 2 পাই, ওমেগার মানটা এই অঙ্কের ক্ষেত্রে বসায় দাও, 200 পাই ডিভাইডেড 2 পাই, এটা এটা কাটা যায়, এটা এটা কাটা গেলে এখানে থাকে 100, তাহলে এফ ইকুয়ালস টু আমরা পাই 100 হার্টজ। এটা 3 নাম্বার আনসার। বুঝা গেছে? এই হচ্ছে এই রিলেটেড ম্যাথ যদি আসে তাহলে এই রিলেটেড ম্যাথই আসবে। 24 সালে এই ম্যাথটা আসছিল, এই জন্য আমি তোমাদের দেখাই দিলাম। হ্যাঁ, তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে। যদি কোনো প্রবলেম ফেস করো অবশ্যই গ্রুপে জানাবে।